আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী আজকে এখন রাত 10:30 হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে এইচএসসি 2023 হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমরা বিগত আরও 2টা ক্লাস করেছি জাবেদা থেকে। আজকে হচ্ছে আমাদের জাবেদার মধ্যে 3 নম্বর ক্লাস, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2য় অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আমরা জাবেদা নিয়ে কিছুদিন আলোচনা করতেছি, তারপরে হচ্ছে আমরা আজকে হচ্ছে আমাদের জাবেদার জন্য শেষ ক্লাস দিব। আমরা 3টা ক্লাস দিয়েছি জাবেদার জন্য। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। তো জাবেদা সংক্রান্ত সমস্যা থাকলে অবশ্যই বলবে। এঞ্জেলা খান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও আর মেনশন করে দাও যারা যারা এসএসসিতে এসে একটু মেনশন করে দাও তাদেরকে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এইচএসসি 2023 আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমাদের হচ্ছে 2য় অধ্যায়। আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার হচ্ছে 3। তো আমাদের প্রতিনিয়ত রুটিন অনুযায়ী কিন্তু আমাদের এইভাবে ক্লাস হতে থাকবে। তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আচ্ছা, তো তোমাদের যে গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, যদি হোমওয়ার্কের সমস্যা থাকে আমি লাইভ ক্লাসের পরে অবশ্যই বুঝিয়ে দিব। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে পেজ দেবকুমার স্যারের বই। সবাই দেবকুমার স্যারের বইটা কিনে নিও। 193 পৃষ্ঠা, পেজ হচ্ছে 193 পৃষ্ঠা। উদাহরণ হচ্ছে আজকে 5 নাম্বার, ঠিক আছে? 193 পৃষ্ঠা 5 নাম্বার উদাহরণ। আমরা কিন্তু জাবেদা আজকে আমরা লাস্ট ক্লাস, মানে আমরা নর্মালি জাবেদা করতেছি না, 3 দিন ধরে জাবেদা করতেছি। তো আমরা আজকের পরে জাবেদা করব, মানে কিন্তু আমরা এই আলাদাভাবে জাবেদা করব না। আমরা সৃজনশীলের মধ্যে যেগুলো আসবে মানে সৃজনশীল টাইপে আমরা জাবেদা করব। কথা কি বুঝছো? তো আজকে হচ্ছে আমাদের জাবেদার শেষ ক্লাস হতে পারে। আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু মেনশন করে দাও, যারা যারা এখনও আসে না সবাই একটু মেনশন করে দাও। সাগরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, অ্যাঞ্জেলা, তুমি কি পৃষ্ঠাটা বের করেছো? 193 পৃষ্ঠা 5 নম্বর উদাহরণ। 193 পৃষ্ঠা 5 নম্বর উদাহরণ। সবাই একটু বইটা বের করে নাও। আর হ্যাঁ, আমরা কিন্তু ফ্রিতে 2 বছর ক্লাস নেব ইনশাল্লাহ। যতদিন আল্লাহ তোমাদের পরীক্ষা না হয় এতদিন পর্যন্ত ক্লাস চলবে। তো সেই জন্য আমরা ফলো করবো হচ্ছে দীপক কুমার স্যারের বইটা ফলো করব। তো তোমরা সবাই দীপক কুমার স্যারের বইটা কিনে নিও যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লাগে, ঠিক আছে? আমি বেশিক্ষণ কথা বলবো না, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। এই জয় কজনে আছে একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, বাকিরা কোথায়? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার কথা আর লেখা কি ক্লিয়ার আছে কিনা দেখো তো। অ্যাঞ্জেলা, আমার কথা আর লেখা ক্লিয়ার কিনা? আমি কিন্তু অঙ্কটা পড়া শুরু করে দিব। আমাদের আজকে হচ্ছে জাবেদার হচ্ছে আমরা 3য় ক্লাস। আমরা আজকে শুধুই জাবেদা করব। নেক্সট ক্লাস থেকে আমরা সৃজনশীল করব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা সৃজনশীল করব, আজকে শুধু জাবেদা করব। তোমরা দেখো লেখা আর হচ্ছে লেখার কথা ক্লিয়ার কিনা দেখো, একটু জানাও। লেখার কথা ক্লিয়ার কিনা একটু জানাও। এখানে আজকে 15টা জাবেদা, 14-15টার মতো জাবেদা আছে। হ্যাঁ, 15টা জাবেদা আছে, আমরা 15টা জাবেদা করবো। এঞ্জেলা খান ক্লিয়ার। আর এক্স কথা ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ। এঞ্জেলা, তোমার সাথে কি কেউ নেই তোমার কলেজে পড়ে যারা? তাদেরকে একটু মেনশন করে দিও, তাদের একটু বললো। হ্যাঁ, বলবো যে এখানে তো ফ্রি ক্লাস হয়, ঠিক না? আর আমাদের ক্লাস তো তুমি জানোই, যদি কোয়ালিটি ফুল হয় তাহলে তুমি ক্লাস করবা, বন্ধুদেরকেও জানাই দিবা। আচ্ছা, তো সবাই অঙ্কটা বের করে নাও, সবাই অঙ্কটা বের করো। আমাদের আজকের অঙ্কটা হচ্ছে দীপক কুমার স্যারের বইয়ের পেজ হচ্ছে 193, উদাহরণ 5। আমরা গত ক্লাসে করেছিলাম উদাহরণ 8।
তো আজকে আমরা অঙ্কটা করার পরে আমরা কিন্তু জার্নালের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, আর কিন্তু আমাদের অঙ্ক করব না। ওকে, তো আমাদের অলরেডি 5 মিনিট চলে গেছে। তো মনোযোগ দিয়ে দেখো, অ্যাঞ্জেলা মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ লাইভে কিন্তু কমেন্ট করো যে বুঝতেছো নাকি বুঝতেছো না। হ্যাঁ দেখো, তাহলে আমরা অঙ্কটা পড়তেছি দীপক কুমার স্যারের বইয়ের 193 পৃষ্ঠা, উদাহরণ হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমরা জাবেদা থেকে শুরু করলাম, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আচ্ছা দেখো, উদাহরণ 5, 2018 সালের জানুয়ারি মাসের মিস্টার রায়হান নগদ হচ্ছে 50,000 টাকা, যন্ত্রপাতি হচ্ছে 20,000 টাকা এবং পণ্যদ্রব্য হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, নগদ হচ্ছে 10,000, যন্ত্রপাতি হচ্ছে 20,000 টাকা আর পণ্যদ্রব্য হচ্ছে 30,000 টাকা। তো আমরা কিন্তু জানি জাবেদা করতে হলে আমাদের একটা রুলস সবসময় মাথায় রাখতে হবে, সবসময় একটা রুলস মাথায় রাখতে হবে। এটা জাবেদার রুলস, আসলে এটা জাবেদার রুলস, হ্যাঁ এটাই প্রকৃত জাবেদার রুলস। এটাই হচ্ছে লোকাপিসিউলি থেকে দেওয়া, যে তুমি এইভাবে তোমাকে যত ধরনের জাবেদা করো তোমাকে কিন্তু এভাবেই করতে হবে। বুঝতে পারছো কীভাবে করবা জাবেদাগুলো? দেখো, যে কোনো জাবেদা করতে হলে এই রুলসটা ফলো করতে হবে। যখন ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো সম্পদ খরচ উত্তোলন বাড়বে তখন ডেবিট হবে। আবার বলতেছি, সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। আর দায় আয় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আমরা বিগত আর 2টা জাবেদার জন্য ক্লাস নিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই ক্লাসগুলা তোমরা দেখলে একদম ভালো করে বুঝতে পারবা। যাদের বেসিক খুবই দুর্বল তাদের জন্য খুবই ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখন লক্ষ্য করো, 2018 সালের 1 জানুয়ারি মিস্টার রায়হান নগদ 50,000 টাকা, যন্ত্রপাতি হচ্ছে 20,000 এবং পণ্যদ্রব্য হচ্ছে 30,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো আমরা এখন অঙ্কটা করব। এটা হচ্ছে 2018 সালের 2018 সালে, এটা হচ্ছে কোন মাসের অঙ্ক? জানুয়ারি। ঠিক আছে, তো আমরা এখানে জানুয়ারি করব, জানুয়ারি 1 তারিখ। খেয়াল করো, তো আমরা কিন্তু বলছি যে ব্যবসায় যখন কোনো সম্পদ বৃদ্ধি পাবে তাহলে ডেবিট, যদি কমে যায় তাহলে ক্রেডিট। ঠিক আছে, এবং দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। এরকম আমরা কিন্তু আগে বলে দিচ্ছি, সকল সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, সকল আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের জার্নালটা হবে। তো 1 তারিখ দেখো, মিস্টার রায়হান নগদ 50,000 টাকা এবং যন্ত্রপাতি 20,000 টাকা, পণ্যদ্রব্য 30,000 টাকা। তো মিস্টার রায়হান যদি নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে, আমাদের ব্যবসায় কি নগদ টাকা বাড়ছে না? হ্যাঁ অবশ্যই আমাদের ব্যবসায় নগদ 50,000 টাকা বাড়ছে। তাহলে নগদ টাকা কি? একটা সম্পদ। সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। সেই জন্য নগদান হিসাব ডেবিট। কত টাকা বাড়ছে? 50,000 টাকা। বুঝতে পারতেছ? তো নগদ টাকা যেহেতু সম্পদ, মিস্টার রায়হান দেওয়ার কারণে আমাদের ব্যবসায় নগদ টাকা বাড়ছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আবার দেখো, যন্ত্রপাতি দিয়েছে 20,000 টাকা, যন্ত্রপাতিও কিন্তু একটা সম্পদ। তো যন্ত্রপাতি যেহেতু মালিকে দিয়েছে, অবশ্যই ব্যবসায় প্রতিষ্ঠানে কি আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, সেই জন্য যন্ত্রপাতি হিসাব কী হবে? ডেবিট হবে। যন্ত্রপাতি কত টাকা দিচ্ছে? 20,000 টাকা। তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট কত টাকা? 20,000 টাকা। সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, যদি না ক্লিয়ার না হলে একটু বললো। আচ্ছা, ফারা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফারা ইসলাম, তুমি কোন ইয়ারে একটু বললো? আমাদের কিন্তু সবই ইয়ারে ক্লাস হয়, ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস হয়, সেকেন্ড ইয়ারের ক্লাস হয়, তারপর হচ্ছে বিবিএর ক্লাস। একটু বললে তুমি কোন ক্লাসে পড়ো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তো মালিকে কী করলো? নগদ টাকা নিয়ে আসলো 50,000 টাকা, নগদান হিসাব ডেবিট, আর যন্ত্রপাতি নিয়ে আসার কারণে যন্ত্রপাতি হিসাব ডেবিট। কেন ডেবিট হয়েছে কিন্তু বলে দিছি। আবার দেখো, এখানে পণ্যদ্রব্য নিয়ে আসে 30,000 টাকা। আচ্ছা, পণ্যদ্রব্য কি? ব্যবসায়ের পণ্যদ্রব্য মানে কি? ব্যবসায় আমরা যে পণ্যগুলো বিক্রি করি সেটা আমরা মালিকে সরাসরি পণ্যদ্রব্য নিয়ে আসছে। তো এই যে পণ্যদ্রব্যটা, এটা অবশ্যই ক্রয় করে আনছে মালিকের, ঠিক না? তো ক্রয় হচ্ছে ব্যবসার জন্য একটা খরচ। ক্রয় কি? ব্যবসার জন্য একটা খরচ। তাহলে একটা খরচ কিন্তু সাথে সাথে বেড়ে গেল, সেই জন্য খরচ বলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 30,000 টাকা। যারা গত ক্লাসগুলো দেখো নাই, ভালো করে দেখবা। গত ক্লাসে কিন্তু খুবই সুন্দর করে বেসিক দেওয়া হয়েছে। তো যাই হোক, মালিকে নগদের টাকা আনছে, যন্ত্রপাতি আনছে, ক্রয় আনছে। তো আমরা কিন্তু বলছি, যদি মালিক ব্যবসায় কোনো কিছু দেয় সেটাকে মূলধন বলা হয়। তাহলে যেহেতু 3টা টাকায় মালিকে দিছে, তাহলে সেটা ব্যবসায় কি? মূলধন হিসাবে কাজ করছে। তাহলে মালিকে যদি দেয়, তাহলে আমাদের ব্যবসায় মূলধন কি বৃদ্ধি পেয়েছে না? অবশ্যই মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে মূলধন বাড়লে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা?
কী কী মালিকে দিয়েছে, সব কিছু কিন্তু মালিকে দিয়েছে। তাহলে 50 30 হচ্ছে 1 লাখ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমাদের কিন্তু এখানে কি হইল, নগদ টাকা আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হয়েছে, যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি করার কারণে ডেবিট হয়েছে, ক্রয় হলো খরচ বাড়ার কারণে ডেবিট হয়েছে, আর মূলধন হচ্ছে মালিকে দেওয়ার কারণে এগুলো হচ্ছে মূলধন বাড়ার কারণে ক্রেডিট হয়েছে। সেই জন্য আমাদের এই জাবেদাটা এটারও হয়েছে। সবাই এমডি আনামুল হক সাব্বির, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা যারা এই জাবেদা মুখস্থ করছো আগের দিন বলে যাও, বেসিক থেকে জাবেদা শেখার চেষ্টা করো। তারপর দেখো জানুয়ারি 2 তারিখ কী বলছে। আমি কিন্তু এই ম্যাথের ছবিটা তোমাদের গ্রুপে দিয়ে দিছি, ওইখান থেকে দেখে নিও। তাছাড়া আমার পড়া যদি ভালো করে শুনো তাহলে হবে। দেখো জানুয়ারি 2 তারিখ বলছে অফিসের জন্য আলমারি চেয়ার টেবিল করে। ঠিক আছে, অফিসের জন্য আলমারি চেয়ার টেবিল করে। তো আলমারি চেয়ার টেবিল এগুলো হলো কাঠের জিনিস। কাঠের জিনিসকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় আসবাবপত্র। তো আসবাবপত্র হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। তো যেহেতু এগুলো কিনছে, আমাদের ব্যবসায় অবশ্যই আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট হয়। সেই জন্য 2 তারিখে যাওয়া হবে কি, আসবাবপত্র হিসাব ডেবিট। কারণ আসবাবপত্র হচ্ছে সম্পদ কেনার কারণে সম্পদ বাড়ছে, সেই জন্য সম্পদ বাড়লে কী হয়, ডেবিট হয়। আসবাবপত্র হিসাব ডেবিট। যেহেতু আমি নগদ টাকাটা কিনছি, নগদ টাকাও একটা সম্পদ। তো নগদ টাকাটা যখন আমি কিনছি, নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেলে সম্পদ কমে গেছে, সম্পদ কমলে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 25,000 টাকা। সামনে কিন্তু কঠিন জার্নাল আসতেছে, খেয়াল করো। আচ্ছা, ইয়াসিন আলবি, ওয়ালাইকুম আসসালাম। আলোর পথে চলা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা লাইভ ক্লাসে একটু মানে সঠিক সময় জয়েন করো। আশা করি আমার ক্লাস করে তোমরা মজা পাইবা, কারণ আমি বেসিক থেকে পড়াই এবং সব কিছু বুঝিয়ে পড়াই, মুখস্থ এক লাইনও পড়াই না। তোমরা অবশ্যই আমি জানি তোমাদের ক্লাস করলে খুবই ভালো লাগবে। তো সেই জন্য ভালো করে ফার্স্ট টাইম ক্লাসে চলে আসবা। আচ্ছা, 4 তারিখ কী বলছে ভালো করে লেখো, ভালো করে লক্ষ্য করো। 4 তারিখ কী বলছে। আমি কিন্তু তোমাদেরকে এই জাবেদার কিন্তু যে শিটটা আমি কিন্তু মানে তোমাদেরকে পিকটা দিয়ে দিছি। আর যারা বই কিনো না, কিনে নিবা দীপক কুমার স্যারের বইটা। সজীব আহমেদ সিজু, গুড জব, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, তাহলে দেখো 4 তারিখ কী বলছে, বলতেছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, যার পুস্তক মূল্য হচ্ছে 4,000 টাকা। শোনো, পুস্তক মূল্য কী আর হচ্ছে বিক্রয় মূল্য কী। ঠিক আছে, পুস্তক মূল্য হচ্ছে, মনে করো আমি একটা আসবাবপত্র কিনে আনছি, এখন আগে কিনছিলাম মনে করো 10,000 টাকা দিয়ে কিনছিলাম। তো 10,000 টাকা দিয়ে কেনার পরে এখন বর্তমানে আমি ভাবতেছি বা ধরে নিলাম যে এটা 4,000 টাকার মাল আছে। তো এই যে আমি অবচয় বাদ দেওয়ার পরে আমি যে মূল্যটা নির্ধারণ করলাম সেটাকে বলা হয় পুস্তক মূল্য অথবা বহি মূল্য। ঠিক আছে, তো এখন এখানে বলতেছি কি, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, যার পুস্তক মূল্য 4,000 টাকা। মানে যেটার মূল্য ছিল বা যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে 4,000 টাকা, কিন্তু আমরা বিক্রি করছি কত, 5,000 টাকা। তো আমরা যেহেতু 5,000 টাকা বিক্রি করছি, আবার আমি বলতেছি দেখো, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, যার পুস্তক মূল্য 4,000 টাকা। পুস্তক মূল্যটা কি বুঝছো? তো আমরা বিক্রি করছি আসবাবপত্র কত টাকা, 5,000 টাকা। তাই 5,000 টাকা যদি আমরা বিক্রি করি, অবশ্যই আমাদের নগদান 5,000 টাকা আমরা পাইছি। তাহলে নগদান আমাদের হিসাব বৃদ্ধি পারে, সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে সেই জন্য কী হবে, ডেবিট হবে। কত টাকা, 5,000 টাকা। বুঝতে পারতেছ? তো এখানে 5,000 টাকা আমাদের ডেবিট। এখন কথা হচ্ছে, আমরা 4,000 টাকার কিন্তু আসবাবপত্র আমরা মূল্য ধরছিলাম। আমাদের হিসাবের মধ্যে কিন্তু 4,000 টাকাটা দাম ছিল। তো 4,000 টাকা যদি দাম থাকে, এখন আমরা এটা বিক্রি করে দিয়েছি, তার মানে বুঝতে হবে যে আমাদের 4,000 টাকার জিনিসটা চলে গেছে। সেই জন্য আমাদের আসবাবপত্র হিসাব কী হবে, ক্রেডিট হবে, কারণ এটা একটা সম্পদ। বিক্রি করার কারণে সম্পদটা কমে গেছে। কত টাকা এটা মূল্য ধরেছিলাম, 4,000 টাকা। সেই জন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট কত, 4,000 টাকা। এখন কথা হচ্ছে, 4,000 টাকা জিনিসটা আমি যে 5,000 টাকা বিক্রি করলাম, আমার কি লাভ হইলো নাকি ক্ষতি হইলো? অবশ্যই লাভ হয়েছে। আর ব্যবসায় কি হয়, যদি লাভ অথবা আয় বাড়ে তাহলে কি হয়, ডেবিট হয়। সেই জন্য আসবাবপত্র বিক্রয়জনিত লাভ হচ্ছে ক্রেডিট। তুমি এখানে কি লিখবা, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ। তা বিক্রয়জনিত লাভ কি, ক্রেডিট। ক্রেডিট কত টাকা, 1,000 টাকা। কারণ আমি হচ্ছে লাভ করলাম কত, 1,000 টাকা। ভালো করে লক্ষ্য করো, আমার আসবাবপত্রের দাম ছিল, আমরা মূল্য ধরেছিলাম 4,000 টাকা, সে আসবাবপত্রটা বিক্রি করছি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আমাদের নগদ আসছে, সেজন্য নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। আর আমাদের আসবাবপত্র যেহেতু 4,000 টাকা দাম ধরেছিলাম, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের 4,000 টাকা আসবাবপত্র চলে গেছে। সেই জন্য চলে যাওয়ার কারণে আসবাবপত্র সম্পদ কমে গেছে, কমে গেলে কী হয়, ক্রেডিট হয়।
তারপরে খেয়াল করো, এই যে আমি 1000 টাকা এখানে লাভ হলো, সেটা হচ্ছে লাভ হলে আমার কি হয়, আয় হয়। আয় হলে কি হয়, আয় বাড়লে আমার কি হয়, ক্রেডিট হয়। তো যেহেতু আমি বিক্রি করছি, অবশ্যই আমার আয় বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আসবাবপত্র বিক্রয়জনিত লাভ কি, ক্রেডিট হচ্ছে 1000 টাকা। সবাই ভালো করে লক্ষ্য করো, সবাই ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো 4 নম্বর বুঝতে পারছো কিনা, না বুঝলে বইলো, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, 4-এর পরে হচ্ছে দেখো কত নাম্বার, 6 নাম্বার, ব্যাংকে জমা দেওয়া হলো। এটা তো তোমরা জানো, ব্যাংকে জমা দেওয়া হলো। তো 6 নাম্বার ব্যাংকে জমা দেওয়া হলে এখানে, আচ্ছা, ব্যাংকে জমা দেওয়া হলে কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। না লিখলেও চলতো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কারণ কি, ব্যাংকে আমরা টাকা দিছি, আমাদের ব্যাংকের টাকা বাড়ছে আর নগদ টাকা কমছে, দুইটাই সম্পদ। তো সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। কত টাকা জমা দিছি, 20,000 টাকা। দেখো বুঝতে পারছো কি না, 20,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই 6 নাম্বার পর্যন্ত জাবেদা ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে 8 নাম্বার, খেয়াল করো ভালো করে। 8 নাম্বারটা একটু সবাই লক্ষ্য করো। 8 নাম্বার কী বলছে দেখো, একটু নতুন দেখো, বলতেছে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 2,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। মানে মালিকে পণ্য নিয়ে গেছে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে, আবার ব্যাংকে থেকেও কিছু টাকা নিছে। এখন কত হলো, মালিকে যেহেতু বিক্রয় মূল্যে নিছে, তাহলে অবশ্যই বিক্রয় মূল্যে যেহেতু নিছে, সেহেতু এটা অবশ্যই প্রতিষ্ঠানের বিক্রয়। তাহলে মালিকের যদি ব্যবসা থেকে কোনো কিছু নেই, সেটা কি হয়, উত্তোলন হয়। মালিক ব্যবসায় যদি কোনো কিছু নেই, সেটা কি হয়, উত্তোলন হয়। তাহলে মালিকে কী নিছে, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে, তাহলে উত্তোলন করছে কী, উত্তোলন করছে পণ্য। তাহলে এখানে মালিকে উত্তোলন করছে, মালিক ব্যবসা থেকে নিলে কী হয়, উত্তোলন হয়, উত্তোলন বাড়বে। তো আমাদের উত্তোলন বাড়ছে, তো উত্তোলন বাড়লে কী হয়, ডেবিট হয়। সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। আমি চাইলে একসাথে করতে পারি, কিন্তু তোমাদের আলাদা করে দিতেছি, দেখো একটু বোঝার চেষ্টা করো। তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয়েছে, পণ্য উত্তোলন কত করছে, 2,000 টাকা। আমি আলাদা আলাদা করতেছি এই দুইটা জায়গা। আচ্ছা, এখন কত হলো, মালিক কিন্তু তার বিক্রয় মূল্যে নিছে। কারণ কি, আমরা ধরো কর্মচারী, আমরা যত টাকা রেটে বিক্রি করি, সেই রেট ধরেই মালিকে নিচ্ছে। তাহলে এটা কি আমাদের ব্যবসায়ের বিক্রয়ের মতো হইল না বিষয়টা? অবশ্যই এটা বিক্রয়ের মতো হয়েছে। কারণ কি, আমরা লাভসহ মালিকের কাছে পাও না, আমরা কি লাভসহ মালিকের কাছে পাই। তাহলে সেটা অবশ্যই ব্যবসার কি, বিক্রয়। ব্যবসার বিক্রয়, তা বিক্রয় হচ্ছে ব্যবসার জন্য আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি ক্রয় মূল্য হইতো, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হইতো। কত টাকা, 2,000 টাকা। আবার এই 8 তারিখে দেখো আরেকটা লেনদেন বলছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তো মালিকের যদি ব্যবসা থেকে কোনো কিছু নেই, সেটা অবশ্যই কি, উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তার এটা কিন্তু 8 তারিখ। তো মালিকে যেহেতু নিচ্ছে, সেই জন্য কি, উত্তোলন। আর আমরা জানি উত্তোলন বাড়লে কী হয়, ডেবিট হয়। তাহলে এখানে উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা নিচ্ছে, 2,000 টাকা নিচ্ছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা। আর ব্যাংক থেকে যেহেতু নিচ্ছে, তাহলে আমাদের ব্যবসার ব্যাংক সম্পদ থেকে টাকা কমছে। তাহলে ব্যাংক সম্পদ থেকে টাকা যদি কমে, সম্পদ কমলে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট কত, 2,000 টাকা। খেয়াল করো, এই যে দুইটা জায়গাতে আমি কিন্তু একসাথে দিতে পারতাম। উত্তোলন হিসাব ডেবিট 4,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 2,000, ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা। আমি কিন্তু চাইলে একসাথে দিতে পারতাম, বুঝতে পারছো? কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা আলাদা দিয়েছি। এখন তোমরা যদি চাও একসাথেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে 10 তারিখ, এটা দেখো 10 তারিখ, এটা দেখো 10 তারিখ। আচ্ছা, 10 তারিখ দেখো কী বলছে, ভাড়া প্রদান 20,000 টাকা, যার 4 ভাগের 1 অংশ মালিক বসবাস করে। শোনো, আমরা দোকানটা এমনভাবে দিছে, বুঝতে পারছো, যে দোকানটার মধ্যে 4 ভাগের 1 ভাগ মালিকে থাকে, আর 3 ভাগ মনে করো আমরা দোকানের কার্যক্রম পরিচালনা করি। তো সেই ক্ষেত্রে দোকান বাবদ খরচ কিন্তু মালিকে যে থাকে, সেটা কিন্তু দোকানের খরচ হবে না। কথা কি বুঝছো? তো এখানে বলতেছে কি, বলো দেখো, বলতেছে ভাড়া প্রদান 20,000 টাকা, যার 4 ভাগের 1 অংশ মালিক বসবাস করে। মানে যে যতটুকু পরিমাণ ভাড়া দিছে, এর মধ্যে মালিকও বসবাস করে, ঠিক আছে? তো মালিকে যদি বসবাস করে, তাহলে এই যে 4 ভাগের 1 অংশ, এটা কি মালিকের বাবদ খরচ হইল না, মালিকের নামে খরচ হয়েছে। তো ব্যবসা থেকে মালিক পরোক্ষভাবে নেক বা প্রত্যক্ষভাবে নেক,
ব্যবসা থেকে মালিকের নামে কোনো কিছু গেলে বা মালিক নিয়ে গেলে বা কোনো কিছু খরচ হলে সেটাই কিন্তু উত্তোলন। কথা কি বুঝছো? তো খেয়াল করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 20,000-এর মধ্যে 3 ভাগ হচ্ছে আমাদের ব্যবসায়ের খরচ, 1 ভাগ হচ্ছে উত্তোলন। তাহলে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমাদের ভাড়া বাবদ খরচ হয়েছে, ঠিক আছে? তো সেই জন্য এটা ভাড়া হচ্ছে একটা খরচ, তা ভাড়া হিসাব কি ডেবিট। কত টাকা আমাদের? 20,000-এর মধ্যে যদি 4 ভাগের 1 অংশ যদি মালিকের হয় তাহলে 15,000 টাকা। তাহলে এখানে আমাদের 20,000-এর মধ্যে 3 ভাগ হইব 15,000 টাকা। তা 15,000 টাকা হচ্ছে আমাদের ভাড়া খরচ হিসাব ডেবিট। আর বাকি 1 ভাগ হচ্ছে উত্তোলন। তো উত্তোলন করলে কি হয়? উত্তোলন বাড়লে ডেবিট হয়, সেই জন্য উত্তোলন হিসাব কি ডেবিট। কত টাকা? 5,000 টাকা। এখন কত হলো? মালিকের দিলাম 5,000, ভাড়া দিলাম 15,000, টোটাল কিন্তু আমাদের নগদ টাকা চলে গেলো কত? 20,000 টাকা। তো নগদ টাকা হচ্ছে একটা সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে, আমি কিন্তু আজকে বেসিকটা একটু কম বলতেছি, কিন্তু তোমরা বই পেও না। আমরা কিন্তু গত ক্লাসে যে আমরা যে আরও আগে 2 দিন যাবত করছি, ভালো সুন্দর করে সব কিছু বেসিক বুঝিয়ে দিয়েছি। এখানে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। তারপর যদি তোমাদের কোনো জার্নাল বুঝতে সমস্যা হয় আমাকে একটু বইলো। এখন দেখো 10 তারিখ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? 10 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? 10 তারিখ পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে দাও। 10 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা দেখো, আমাদের আরও অনেক জাবেদা আছে, একটু তাড়াতাড়ি করো। 10 তারিখ পর্যন্ত একটু ক্লিয়ার কিনা সবাই দেখো, আমাদের আরও জার্নাল আছে, একটু তাড়াতাড়ি করো। 10 তারিখ পর্যন্ত একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। 10 তারিখ পর্যন্ত একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। তারপর হচ্ছে আমাদের জানুয়ারি। 10 তারিখ পর্যন্ত একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। 10 তারিখ পর্যন্ত একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। তারপরে 10-এর পর হচ্ছে 12 তারিখ। আচ্ছা, 12 তারিখ দেখো কী বলছে? আসবাবপত্রের অবশ্যই হচ্ছে 2,000 টাকা। তো আসবাবপত্রের অবশ্যই হচ্ছে 2,000 টাকা। আলোর পথে চলা। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আলোর পথে চলা। আচ্ছা শোনো, বইটা কিনে নিও। আমরা কিন্তু রেগুলার ইনশাল্লাহ একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একদম রুটিন অনুযায়ী করাবো। সেকেন্ড পেপার কিন্তু ক্লাস চলতেছে, রুটিন অনুযায়ী তুমি দেখো, যাচাই করে দেখবা, ঠিক আছে? তোমাদের পরিচিত টিচার আর আমাদের পড়া পার্থক্য আছে নাকি নাই, ঠিক আছে? আমাদের পড়া যদি ভালো মনে হয় তাহলে আমাদের ক্লাস করবা, আর যদি তোমার পরিচিত টিচারের পড়া যদি আমাদের থেকে বেস্ট মনে হয় তাহলে তোমাদের পরিচিত টিচারের ক্লাস করবা। এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? আমি শুধু এতটুকু তোমাকে বলতেছি যে তোমরা চাইলে আমার এখানে ক্লাস করতে পারো। এখন বাকিটা কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমরা যাচাই করে ক্লাস করে নিবা। আচ্ছা, আসবাবপত্রের অবচয় খেয়াল করো। আমরা যখন প্রতিষ্ঠানে আসবাবপত্র ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসবাবপত্র ক্রয় করার কারণে যখন আমরা ক্রয় করার পরে যখন আমরা ব্যবহার করি তখন সেটার মূল্য কিন্তু দিন দিন হ্রাস পায়। কীভাবে হ্রাস পায়? কারণ আমি যত টাকাটা কিনছি এটা কিন্তু এত টাকার আমি বিক্রি করতে পারবো না, অথবা আমি এই বিক্রি না করি কিন্তু প্রতিষ্ঠানে আমি এই একই মূল্য কিন্তু বারবার নির্ধারণ করতে পারবো না। কারণ কি? এটার মূল্য হ্রাস পাইতেছে, সেহেতু আমার ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্যে প্রতিষ্ঠানের স্বার্থে আমার এটার মূল্য কি হ্রাস করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে বলতেছে আসবাবপত্রের অবচয় 2,000 টাকা, মানে 2,000 টাকা অবচয় আমরা ধার্য করেছি। তো 2,000 টাকা যদি অবচয় হয়, যদি একটা সম্পদের মূল্য হ্রাস পায়, এটা কি আমাদের খরচ নাকি আয়? অবশ্যই খরচ। তাহলে আমাদের খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য কী হবে? অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট কত টাকা? 2,000 টাকা। এখন কথা হলো, তুমি যদি চাও যে আমার অবচয় বাড়ছে, অবচয় হিসাব ডেবিট 2,000 আর আসবাবপত্র হিসাব ক্রেডিট 2,000, তুমি দিতে পারবা, যাবে না, ঠিক আছে? কিন্তু আমরা বর্তমানে এখন কি করি, মানে অবচয়ের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা করে রাখি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে অবচয় হিসাব ডেবিট হিসাব দিব, আর পুঞ্জীভূত অবচয় হিসাব কী দিব? ক্রেডিট দেব। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় কেন দিলাম? কারণ হচ্ছে যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করব তখন আমরা এই পুঞ্জীভূত অবচয়টা আমাদের একবারে কি করব, ওই আমাদের আসবাবপত্র থেকে বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, অবচয় খরচ বাড়লো, ডেবিট হলো। আর এই যে একটা সম্পদ কমার কথা ছিল, সম্পদ আমরা না কমায় সম্পদের বিপরীতে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুললাম, মানে আরেকটা অ্যাকাউন্ট করলাম, সেটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তাহলে সম্পদ বাড়লে যদি ডেবিট হয়, কমলে যদি ক্রেডিট হয়, বিপরীত সম্পদ বাড়লে কী হবে? উল্টো হবে, কারণ এটা তো একটা বিপরীত সম্পদ। কথা বুঝছো? তার মানে বিপরীত সম্পদ আমরা বাড়াইলাম, বিপরীত সম্পদ বাড়লে কী হয়? ক্রেডিট হবে। তাহলে এখানে কত হলো? 2,000 টাকা।
আর অবচয় নিয়ে যদি তোমাদের আরও কথা আছে, আর অনেক কিছু আছে, বুঝতে হলে ক্লাস করতে হবে। ভালো করে লক্ষ্য করো, আমরা নর্মালি কিন্তু অবচয় জাবেদা খিদে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটা কিন্তু সুন্দর ব্যাখ্যা আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে বলতে পারো, বললো, ঠিক আছে। 12 পর হচ্ছে আমাদের 15 নম্বর। আচ্ছা, ক্লিয়ার সবাই? আচ্ছা, খেয়াল করো 15 নম্বর কী বলছে দেখো। এটিএন বাংলাকে বিজ্ঞাপন বাবদ প্রদান। বিজ্ঞাপন বাবদ প্রদান, এটিএন বাংলাকে যদি আমরা বিজ্ঞাপন বাবদ প্রদান করি, এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ। তো আমরা জানি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বাবদ খরচ হলে খরচ বাড়ে, তো খরচ বাড়লে কী হবে? ডেবিট হবে। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা দিলাম? 10,000 টাকা। যেহেতু আমরা এটা নগদে দিচ্ছিলাম, সেই জন্য আমাদের নগদ টাকা কমে যাবে। তো নগদ টাকা কমলে কী হয়? ক্রেডিট হয়। যেহেতু এটা সম্পদ কমলে কী হবে? ক্রেডিট হবে 10,000 টাকা। তাহলে আমাদের 15 তারিখ পর্যন্ত কিন্তু ঝামেলা শেষ। 17 তারিখ দেখো। আচ্ছা, 17 তারিখ হচ্ছে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ। তো আমরা বিনামূল্যে যদি কাউকে কোনো কিছু দেই, সেটা হচ্ছে আমাদের প্রচারের জন্য দেই, ঠিক আছে না? প্রচারের জন্য আমরা দিই। তো প্রচারের জন্য যদি আমরা দেই, বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ যদি আমরা প্রচারের জন্য দেই, তাহলে বুঝতে হবে যে এই যে আমরা পণ্যটা বিতরণ করলাম, আমরা বিজ্ঞাপন বাবদ খরচ ধরে নিতে হবে এটা, ঠিক আছে? তাহলে আমাদের বিনামূল্যে দেওয়া মানে কি? বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে। তা বিজ্ঞাপন খরচ হিসাব কী হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা? 2500 টাকা। তোমরা কিন্তু এই জাবেদাগুলো 9-10 থেকে পারো, সেই জন্য কিন্তু ব্যাখ্যার প্রয়োজন হলে বইলো। এখন কত হলো, এখানে কিন্তু আমরা বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ, আমরা কিন্তু নগদ টাকা দিই নাই, ভোক্তাদের নগদ টাকা দিছি, পণ্য দিছি। তা পণ্য যদি দেই, সেক্ষেত্রে আমাদের কী হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে। কারণ আমরা যখন ক্রয় করি, তখন ক্রয় হিসাব ডেবিট দেয়, ঠিক আছে? এবং এই ক্রয় মূল্যে যখন আমরা কোনো মানুষকে পণ্য দিয়ে দিব, তো সেক্ষেত্রে আমাদের কি ক্রয়টা হ্রাস পাবে। তো ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, ক্রয় হ্রাস পেলে কী হয়? ক্রেডিট হয়। কারণ ক্রয় হচ্ছে একটা খরচ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তো সেহেতু আমাদের এখানে একটা খরচ কমছে, একটা খরচ বাড়ছে, সেই জন্য আমাদের এখানে ক্রয় হিসাব কী হবে? ক্রেডিট হবে 2500 টাকা। আশা করি বুঝতে পারতেছো। সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো। তোমাদের ক্লাসগুলো নেওয়া খুবই খুব কষ্ট করে ক্লাসগুলো নেই। আচ্ছা, 17-এর পর দেখো 19 নাম্বার। আচ্ছা, 19 নাম্বার দেখো কী বলছে। 12% হারে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আমরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। তো আমরা জানি ব্যবসায়ের নিকট যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান টাকা পায়, সেটা হচ্ছে আমাদের জন্য দায়। তো আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিই, আমাদের একটা দায় বাড়বে না? অবশ্যই দায় বাড়বে। তো দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। আর আমরা যেহেতু টাকাটা আনছি, ঋণ হিসাবে টাকা আনছি, তাহলে কিন্তু আমাদের নগদ টাকাটা বাড়ছে। তো নগদ টাকা একটা সম্পদ, বাড়লে কী হবে? ডেবিট হবে। সেই জন্য নগদান হিসাব ডেবিট। কত টাকা আনলাম আমরা? 50,000 টাকা। এখন এই যে ব্যাংক থেকে আমরা আনলাম, ব্যাংক কিন্তু আমাদের কাছে পাবে। তো আমাদের কাছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু পাওয়া মানে সেটা হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে কি আমাদের দায় বাড়ছে না? তাহলে দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। কোন দায় বাড়ছে? ব্যাংক ঋণ। সেই জন্য ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। একদিকে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, আরেকদিকে আমি যে তাদের কাছ থেকে ঋণ আনছি, আমার একটা দায় বৃদ্ধি পাইছে। সেই জন্য কী হলো? ব্যাংক ঋণ হিসাব, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তারপরে খেয়াল করো 19-এর পর হচ্ছে আমাদের 21 নাম্বার। 21 নাম্বারটা সবাই লক্ষ্য করো। অনেকে কিন্তু অফলাইনে ক্লাসগুলো করবা ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে? আমি ভালো করে ক্লাসটা করে দিচ্ছি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। আর এমনি তো এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কম, কারণ অনেকে বই কিনে নাই। তোমরা আস্তে আস্তে সবাইকে জানাও, সবাই ক্লাসটা শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা পাইবা, ফেসবুক পেজেও ক্লাসটা থাকবে। আচ্ছা, 21 নাম্বার বলতেছে কি? ব্যাংক চার্জ করলো 200 টাকা। ব্যাংক চার্জ যদি করে, মনে করো আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গেলে কিন্তু আমরা ব্যাংক ব্যবহার করি। তো ব্যাংক ব্যবহার করার কারণে ব্যাংকের টাকা জমায়, উঠায়, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাই, সেই জন্য ব্যাংক কিন্তু একটা চার্জ কাটতে পারে। তো ব্যাংক যদি চার্জ কাটে, তাহলে এটা কি আমাদের ব্যবসার জন্য অবশ্যই একটা খরচ। তো ব্যাংক চার্জ কাটা মানে কি? আমাদের ব্যবসার জন্য খরচ বাড়ছে। তো খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। খরচটার নাম কি? ব্যাংক চার্জ। সেই জন্য ব্যাংক চার্জ হিসাব কী হবে? ডেবিট হবে। কত টাকা? 200 টাকা। এখন কথা হচ্ছে, ব্যাংকে যে চার্জ নিব, ওই লোক কি আমাদের বাসা থেকে 200 টাকা নিয়ে যাব? না।
আমাদের ব্যাংক ব্যালেন্স থেকে কেটে নেবে। তো ব্যাংক ব্যালেন্স যদি কেটে নেয় তাহলে আমার কিন্তু ব্যাংক ব্যালেন্স কমবে। তো ব্যাংক যদি কমে, এটা সম্পদ কমলে কী হয়? ক্রেডিট হয়। তাই সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 200 টাকা। আশা করি 21 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছ। যদি তোমাদের 21 নম্বরের ভিতরে মেহরাজ অরবিন আদর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 21 পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। 21 নম্বরের ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলো, ঠিক আছে? 21 নম্বরের ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দিব। 21 নম্বরের ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে, আজকের পরে কিন্তু আমরা একদম স্পেসিফিকভাবে কিন্তু আমরা জার্নাল করব না, মানে জাবেদা। আমরা কিন্তু এরপরে 3টা জাবেদার আমরা ক্লাস নিয়েছি। তো জাবেদার একটাই নিয়ম, যত ধরনের সম্পদ খরচ উত্তোলন হবে, যদি বাড়ে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। সম্পদ খরচ উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে ডেবিট, কমলে ক্রেডিট। আর হচ্ছে আয়, দায়, মূলধন এদের পরিমাণ যদি বাড়ে তাহলে ক্রেডিট, কমলে ডেবিট। ঠিক আছে? আলোর পথে চলা ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের কিন্তু 21 তারিখ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। তারপরে লক্ষ্য করা হচ্ছে 24 তারিখ। আচ্ছা, তো 24 তারিখটা সবাই খেয়াল করো। 24 তারিখ কী বলছে দেখো। 24 তারিখ বলছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা এবং এর বহন খরচ 500 টাকা। মনে রাখবা, আমরা যদি কোনো কিছু নিয়ে ব্যবসা করি সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য অবশ্যই পণ্য। আমরা যা নিয়ে ব্যবসা করবো সেটাই প্রতিষ্ঠানের জন্য পণ্য। তো এখানে যেহেতু আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনছি, তাহলে কি এই আসবাবপত্রটা হচ্ছে আমাদের পণ্য। আর আমরা যখন কোনো পণ্য ক্রয় করি তখন সেটা কিন্তু আমাদের ক্রয় হিসাব খরচ ধরা হয়। ঠিক আছে? তো যেহেতু এই আসবাবপত্রটা আমরা পণ্য ধরবো, সেই জন্য আমাদের এখানে কী জাবেদা কী হবে? ক্রয় হিসাব ডেবিট। কত টাকা কিনলাম? 10,000 টাকা দিয়ে। ঠিক আছে? এখন কত হলো, এই যে দেখো আমরা এটা কিনতে গিয়ে আবার বহন খরচ করছি, তাহলে এটা আরেকটা খরচ হয়েছে। সেই জন্য খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য বহন খরচ ডেবিট। কত টাকা খরচ করলাম? 500 টাকা। ঠিক আছে? তো আমরা আসবাবপত্র কিনলাম 10,000 টাকা দিয়া, আর বহন খরচ করলাম 500 টাকা দিয়া। কারণ আসবাবপত্র কিনলে এখানে এটা একটা পণ্য কিনলে কী হয়? খরচ মনে করতে হয়। কারণ আমরা যা দিয়ে ব্যবসা করবো সেটাই আমাদের জন্য পণ্য। তো আসবাবপত্র দিয়ে যদি আমরা ব্যবসা করি, আসবাবপত্রই আমাদের পণ্য। আর পণ্য কিনলে অবশ্যই কী ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় হিসাব ধরা হয়, মানে ক্রয় নামে একটা খরচ হিসাবে ধরা হয়। তো খরচ বাড়ছে ডেবিট, আবার আরেকটা আমরা খরচ করছি বহন খরচ, সেটাও কি? ডেবিট। তা এই দুইটাই কিন্তু আমরা নগদে প্রদান করছি, সেই জন্য আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 26 নম্বরটা খেয়াল করো, একটু মজার একটা জাবেদা। 26 নম্বরটা ভালো করে লক্ষ্য করো। তো 24 নম্বর পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছ। আমরা কিন্তু একটা সময় অনেক কঠিন লেনদেন করব, কঠিন আমরা চ্যাপ্টার করব। তো সেই চ্যাপ্টারগুলো কিন্তু করতে হলে তোমাকে অবশ্যই ভালোভাবে জাবেদা জানা থাকতে হবে এবং দেখা মাত্র বলতে হবে। যেমন যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, ক্রয় হচ্ছে খরচ, ব্যঙ্গম হচ্ছে সম্পদ, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের হিসাব, বিক্রয় হচ্ছে আয়, ভাড়া, খরচ, এগুলো দেখা মাত্র চিনতে হবে। তুমি যদি দেখা মাত্র না চিনো তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তুমি একদম পরিপূর্ণভাবে ভালোভাবে করতে পারবে না। তোমার যে কোনো চ্যাপ্টারে তুমি করতে যাও, তোমাকে 6টা জিনিস ভালো করে চিনা রাখতে হবে। কোনটা সম্পদ, কোনটা খরচ, কোনটা উত্তোলন, কোনটা দায়, কোনটা আয়, কোনটা মূলধন। এই জিনিসগুলো তুমি ভালো করে যদি না চিনো তাহলে কিন্তু তুমি কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক ভালো করে করতে পারবে না। আর যদিও করো সেটা তোমাকে মুখস্থ করে করতে হবে। আর মুখস্থ করে হিসাব বিজ্ঞান করে তুমি কিন্তু কখনোই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কল্পনা করতে পারবে না। ঠিক আছে? কারণ পাবলিক ইউনিভার্সিটিতে যা আসবে তোমার ব্রেন খাড়ায় তোমাকে আনসার করতে হবে, কারণ মুখস্থ কোনো বিষয় এখানে আসে না। তারপর দেখো 26 তারিখ বলছে উত্তোলনের সুদ ধার্য করা হয়েছে। দেখো, ব্যবসায়ী থেকে যখন মালিকে বেশি টাকা নিয়ে যায়, তো এটা মালিকে আবার কি করে? উত্তোলনের সিস্টেমের মানে সুদের সিস্টেম করে। তো এখন মালিকে যদি ব্যবসা থেকে টাকা নিয়ে যায়, এখন হিসাব অনুযায়ী কিন্তু ব্যবসায় মালিকের কাছে টাকা পায়। তো ওই টাকার সুদ যদি উত্তোলনের সুদ যদি এখন ধার্য করা হয় তাহলে এটা কি ব্যবসার জন্য আয় না? অবশ্যই ব্যবসার জন্য আয়। এখন উত্তোলনের সুদ ধার্য করা মানে কি? এই উত্তোলন যে সুদটা ধার্য করা হয়েছে এই টাকাটা কিন্তু মালিকের কাছে আছে, ঠিক না? কারণ মালিক তো এখনও দেয় নাই, বলা তো আর হয় না যে উত্তোলনের সুদ পাওয়া গেল।
উত্তোলনের সুদ যদি পাওয়া যেত তাহলে নগদ টাকা আমরা পেতাম, নগদান ডেবিট দিতাম। কিন্তু বলা হয়েছে কি উত্তোলনের সুদ ধার্য করা হলো। তো মালিকে মনে করো উত্তোলন করছিল কিছু টাকা, তার উপরে সুদ ধার্য করেছে 2000 টাকা। এই 2000 টাকা ধার্য করছে, তার মানে বুঝতে হবে যে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান মালিকের কাছে আরও 2000 টাকা পাই। তো আরও 2000 টাকা যদি মালিকের কাছে পাই, তো এটাও কিন্তু মালিকের কাছে ব্যবসায়ের আরেকটা টাকা কি মালিকের কাছে বাড়লো। তো ব্যবসায়ের টাকা যদি মালিকের কাছে থাকে সেটা হচ্ছে অবশ্যই উত্তোলন হবে। তাহলে উত্তোলন হিসাব কী হবে? ডেবিট হবে। এখন কথা হচ্ছে উত্তোলন কেন হলো? কারণ আমরা যে টাকাটা পাবো উত্তোলনের সুদ হিসাবে সেই টাকাটাও কিন্তু মালিকের কাছে। তো আমরা জানি ব্যবসা থেকে যদি মালিক কোনো কিছু নিয়ে যায় সেটা কিন্তু উত্তোলন। সেই জন্য উত্তোলন হিসাব কত টাকা? ডেবিট হচ্ছে 2000 টাকা। বুঝতে পারতেছো? আর এই যে উত্তোলনের সুদ, এটা কিন্তু এখন ব্যবসার জন্য আয় হয়ে গেল। আয় কীভাবে হলো? কারণ মালিকে উত্তোলন করছে সেই জন্য আমাদেরকে এখন সুদ দিব। তো অবশ্যই এটা ব্যবসার জন্য কি আয়। তাহলে উত্তোলনের সুদ আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এই জাবেদাটাও কিন্তু খুব সুন্দর একটা জাবেদা। আমি মনে করি যারা বুঝতে না পারো অবশ্যই বলবো। আচ্ছা, তারপর বলা আছে কি 28 নম্বর বলতেছে চেকে বেতন প্রদান। 28 নম্বর বলতেছে কি চেকে বেতন প্রদান। তো চেকে যদি বেতন প্রদান করা হয় তা বেতন খরচ, সেই জন্য বেতন হিসাব একটা খরচ বৃদ্ধি পাইছে, সেই জন্য খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য বেতন হিসাব ডেবিট। আমরা নগদে দিলে নগদান হিসাব ক্রেডিট লিখতাম, কিন্তু না, আমরা কি চেকে প্রদান করছি। তো চেকে যদি প্রদান করি তাহলে আমরা অবশ্যই ব্যাংক থেকে সে কর্মচারী ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে যাবে, আমাদের ব্যাংক ব্যালেন্স কমবে। তো আমাদের কী দাঁড়ালো? খরচ বাড়ার কারণে বেতন হিসাব ডেবিট, আর ব্যাংকে একটা সম্পদের ব্যাংকের টাকা কমার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ সম্পদ কমলে কী হয়? ক্রেডিট হয়। এই 28 নম্বরটা আমি এখানে লিখলাম না, তোমাদেরকে বলে দিলাম ভালো করে। চেকের মাধ্যমে বেতন প্রদান 5000 টাকা, বেতন হিসাব ডেবিট 5000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5000 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, 26 নম্বর যদি না বুঝো তাহলে বললো, 26 নম্বর একটু ডিফারেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 31 নম্বর। আচ্ছা, 19 তারিখে গৃহীত ঋণ 1000 টাকা সুদসহ পরিশোধ করো। দেখো আমরা 19 তারিখে বলা আছে, দেখো 19 তারিখে গৃহীত ঋণ মানে আমরা 19 তারিখে যে একটা ঋণ আনছি সে ঋণের টাকাটা আমরা সুদসহ 1000 টাকা সুদসহ কি পরিশোধ করলাম। খেয়াল করো, আমরা দেখি 19 তারিখে কত টাকা ঋণ আছে। 19 তারিখে আমরা 50,000 টাকা ঋণ আনছি, এই ঋণের টাকাটা আমরা 1000 টাকা সুদসহ আমরা কি পরিশোধ করলাম। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু 50,000 টাকা ঋণ আনছি, আবার এই 50,000 টাকা ঋণের জন্য আমরা 1000 টাকা সুদসহ আজকে আমরা 31 তারিখে পরিশোধ করে দিছি। তো খেয়াল করো, আমাদের কাছে আমরা যদি ঋণ আনি সে ব্যক্তি আমাদের কাছে টাকা পাইতো ঋণ হিসাবে, এটা আমাদের জন্য দায় ছিল। এখন যদি আমরা তাদেরকে টাকাটা দিয়ে দিই তো সে কি আমাদের দায়টা কমে গেছে না? তো দায় কমলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য আমাদের এখানে কী হবে? ঋণ হিসাব ডেবিট। ঋণ হিসাব ডেবিট। কত টাকা দায় ছিল? 50,000 টাকা আমরা আনছিলাম। দেখো 19 তারিখে গিয়ে দেখো আমরা 50,000 টাকা ঋণ আনছিলাম। তারপরে খেয়াল করো, এই যে আমি ঋণটা আনছি এই জন্য আমাদেরকে ঋণের সুদ হিসেবে 1000 টাকা এখানে দিতে হইতেছে, কারণ এখন লেখা আছে 19 তারিখে গৃহীত ঋণ 1000 টাকা সুদসহ পরিশোধ করা হলো। তাহলে আমরা ঋণ যে আনলাম, আমরা যে ঋণের সুদ দিলাম, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আয় নাকি ব্যয়? অবশ্যই এটা একটা ব্যয়। তাহলে খরচ অথবা ব্যয় বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য ঋণের সুদ হিসাব ডেবিট। কত টাকা? 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা। এই যে আমি ওই লোকের ঋণ পরিশোধ করলাম 50,000 টাকা, সুদ দিলাম 1000 টাকা। এই যে নগদ তাকে আমি কত টাকা দিলাম? 51,000 টাকা দিলাম। তো 51,000 টাকা যে আমি নগদ দিলাম, অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে 51,000 টাকা নগদ কমছে। তো নগদ হচ্ছে একটা সম্পদ কমলে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 51,000 টাকা। তো 31-এর পর কিন্তু আমাদের জাবেদা নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারাই আছো সবাই একটু কমেন্ট করে দাও। এসএসসি 23 আপনার ফ্রেন্ডদের ইনভাইট দেন, লাইভ শেয়ার দেন। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে সবাই মিশন থ্যাংক ইউ কথাটা বলার জন্য। হ্যাঁ, সবাই তোমরা এসএসসি 23-এ যারা আছো তোমরা সবাই কি করো? তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করো। যারা আছে বুঝোই তো, একদম ফ্রি। আমরা কিন্তু এখানে 2 বছর সার্ভিস দিব এবং আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে রেকর্ড থাকবে। তুমি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে।
হ্যাঁ, আরেকটা সুবিধা কি, আমরা যে বইটা ফলো করতেছি একদম হুবহু তুমি সেই বইটা কিনে নিলে মনে করবে যে একটা প্রাইভেট টিচার তোমাকে পড়াচ্ছে। বিষয়টা এরকম, কারণ তোমার সামনেও অঙ্কটা থাকবে, আমি শুধু লাইভে তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিব, আবার তোমার বই থেকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা করে আমার গ্রুপে জমা দিয়ে দিবা। কথা কি বুঝছো? এবং হোমওয়ার্ক করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আমরা সলভ করে দিব। এখন এভাবে যদি আমি যদি তোমাদেরকে 2টা বছর সার্ভিস দিই, তো সেক্ষেত্রে তোমরাই বুঝো যে তোমাদের কতটুকু লাভ অথবা ক্ষতি হতে পারে। কথা কি বুঝছো? আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের জন্য 10 থেকে 12টা ক্লাস নিব। সে ক্লাসগুলোর মধ্যে আমরা সব ধরনের সমস্যার সমাধান করব, এবং আমাদের যখন সৃজনশীল শেষ হয়ে যাবে তারপরে আমরা আবার এমসিকিউর জন্য ক্লাস নেব। তাহলে একটা অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ সবগুলো যদি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কে যদি তোমাদের সমস্যা হয় সেটাও যদি সলভ করে দিই, তাহলে বুঝো কতটা বেনিফিট তোমাদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে, এই যে লাইভ ক্লাসগুলো তুমি যখন কোনো একটা স্যারের কাছে পড়তে যাবা, এই স্যার কিন্তু ওই যে ক্লাসটা তুমি যেদিন পড়বা ওই দিনই কিন্তু, পরবর্তীতে কিন্তু এই ক্লাসটা তুমি আর কখনো দেখতে পারবা না। আর আমাদের লাইভ ক্লাসের সিস্টেম দেখো, আমি তোমার বই থেকে তোমাকে যে অঙ্কটা করাইতেছি সেই অঙ্কটাই কিন্তু আমি লাইভে পড়াচ্ছি। তো তোমার বইয়ের মধ্যে যে অঙ্কটা সেই অঙ্কটা যদি আমি লাইভে পড়াই, আবার 2টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই, তো তুমি আমার পড়া যদি ভালো করে বুঝো আর হোমওয়ার্কটা করো, তাহলে কিন্তু 3টা অঙ্ক একটা লাইভ ক্লাসে শেষ হয়ে গেলো। এখন কত হলো? 6 মাস 7 মাস চলে গেলো, তোমার কী হলো? তুমি ভুলে গেছো বা অঙ্ক করতে সমস্যা হয়ে গেছে। এই যে আমি বেসিক সহ লাইভ ক্লাসটা করাইলাম, তুমি পুনরায় ইউটিউব চ্যানেল থেকে আবার লাইভ ক্লাসটা দেখে নিলে তোমার কিন্তু কী হলো? একটা তোমার রিভিশন হয়ে গেল। কিন্তু অফলাইন বেচে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। কারণ কি, অফলাইন বেচে কিন্তু তুমি রিভিশন দিলে স্যাররা আবার নতুন করে যখন করাবো তখন, আর তুমি কি একটা ক্লাস তুমি 1000বার দেখে দেখে নিজের মধ্যে বারবার রিভিশন নিতে পারবা। বুঝতে পারছো? আর আমরা তো অবশ্যই কোনো কিছুই মুখস্থ করাই না। সেক্ষেত্রে যদি বেসিক সহ পড়াই, বেসিক সহ ক্লাস করো, তোমার ব্রেন অবশ্যই অনেক উন্নত হবে আগের থেকে, যা তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে? আমাদের ক্লাস, হ্যাঁ, আমাদের ক্লাস সিস্টেম অথবা আমাদের বোঝানোর সিস্টেম, আমাদের জার্নাল তুমি অন্যান্য স্যারদের সাথে দেখো, যদি তাদের থেকে বেটার মনে না হয় তুমি ক্লাস করো না, আর যদি বেটার মনে হয় তাহলে আমার কথা অনুযায়ী চলো, আমি যেভাবে বলবো সেভাবে ক্লাস করো, সেভাবে চলো, ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট থাকবে। এবং তোমার ভালো রেজাল্ট তো থাকবে, তুমি অ্যাকাউন্টিং সম্বন্ধে যা জানবা তোমার আর 10-15টা বন্ধু বা বান্ধবী কিন্তু এতটুকু জানবে না। কারণ আমরা যতটুকু হিউজ পরিমাণ তথ্য দিয়ে অ্যাকাউন্টিং করাই, অন্য সব টিচাররা কিন্তু এরকম করায় না। বুঝতে পারছো? তো এতটুকুই। তো আজকে আমাদের দীপক কুমার স্যারের বই থেকে আমরা কিন্তু উদাহরণ 5 নাম্বার করছি। তো তোমাদের কিন্তু আজকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে, এই যে পৃষ্ঠা হচ্ছে কত, পৃষ্ঠাটা একটু লিখে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 187 পৃষ্ঠার, পেজ হচ্ছে 187। হ্যাঁ, উদাহরণ করবো হচ্ছে তোমরা, সরি, এক তো করাই লিছি, তোমরা করবো হচ্ছে উদাহরণ 2, 3 আর হচ্ছে 4। এই 3টা উদাহরণ করে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই বলবা যে স্যার আমি এই জায়গাটা বুঝতেছি না, আমি তোমাকে ভয়েস দিয়ে অবশ্যই বুঝিয়ে দিব। হ্যাঁ, আর হোমওয়ার্ক করে আমাদের 11+ একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করে দিবা, আমি দেখে তোমাকে কমেন্ট করে দিব। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি বলবা, তোমাকে অবশ্যই গ্রুপে ভয়েস মেসেজের মাধ্যমে তোমাকে বোঝানো হবে। 24 আওয়ার্স কিন্তু তোমরা সার্ভিসটা পাবে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। তো তোমরা আমাদের রুটিন অনুযায়ী কালকে হচ্ছে আবার আমাদের আইসিটি ক্লাস, শনিবার কিন্তু আমাদের আবার আইসিটি ক্লাস। তো আমরা সপ্তাহে হচ্ছে 5টা ক্লাস, তো 3 দিন হচ্ছে অ্যাকাউন্টিং আর 2 দিন হচ্ছে আইসিটি। ইনশাল্লাহ তোমাদের এই ক্লাস একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। যারা এর সুবিধা বুক করতে চাও, বেনিফিট বুক করতে চাও, অবশ্যই আমাদের সাথে থাকবা এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিবা। তো এই পর্যন্ত আজকে এতটুকুই। তোমরা সবাই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের জন্য এতটুকুই তাহলে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।